রাতে জাতিসংঘে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা, প্রাধান্য পেতে পারে রাষ্ট্র পুনর্গঠন বলছেন বিশ্লেষকরা। ছাত্র আন্দোলনে গণহত্যা প্রসঙ্গে আইসিসি প্রসিকিউটরের সঙ্গে প্রধান উপদেষ্টার আলোচনা, অন্তর্বর্তী সরকারকে জাতিসংঘের পূর্ণ সমর্থন। এবং শাহজালালের থার্ড টার্মিনাল চালু করতে প্রয়োজন অন্তত 6 মাস, নির্মাণ শেষ না করে উদ্বোধন প্রতারণার শামিল। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21 দুপুরের সংবাদে, সাথে আছেন নিরমান আমিন। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21 চ্যানেলে। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনের মূল পর্বে রাতে বাংলায় ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বিশ্লেষকরা বলছেন, জুলাই বিপ্লব, রাষ্ট্র কাঠামো পুনর্গঠনের জন্য সরকার গৃহীত সংস্কার কার্যক্রম, রোহিঙ্গা সংকট, জলবায়ু পরিবর্তন, অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক উন্নয়ন এবং অন্যান্য বৈশ্বিক ও আঞ্চলিক বিষয় প্রধান উপদেষ্টার ভাষণে স্থান পেতে পারে। বিস্তারিত জানাচ্ছেন নাহিদ সিরাজি নিম্মি। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে নোবেলজয়ী একমাত্র বাংলাদেশি ডক্টর মোহাম্মদ ইউনূসের জাতিসংঘ সাধারণ পরিষদে প্রথম ভাষণ আজ। ঐতিহাসিক এই মুহূর্তে দেশবাসীর নজর থাকবে তার ভাষণের দিকে। বিশ্লেষকরা বলছেন, এতে উঠে আসতে পারে রাষ্ট্র পুনর্গঠনের প্রস্তাবনা ও অন্যান্য সংস্কার সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়। রাষ্ট্র সংস্কারের প্রশ্ন আসছে এবং এই সংস্কার প্রশ্নে আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে আমেরিকা সহ অনেকে সহযোগিতা প্রদানের আশ্বাস দিয়েছেন। তো এই বিষয়গুলো আসবে। এট দ্য সেম টাইম বাংলাদেশের অর্থনৈতিক যে একটা সম্ভাবনা আছে, বিকাশের সম্ভাবনা, সেই বিষয়গুলো আসবে। আন্তর্জাতিক যে সম্প্রদায় বাংলাদেশের সাথে কি করে বায়োল্যাটারাল নানান ধরনের পার্টনারশিপের মধ্য দিয়ে বাংলাদেশ অর্থনীতির উন্নয়নে একটা সহযোগী হিসেবে কাজ করতে পারে, সেই বিষয়গুলো আসবে। ভাষণে থাকতে পারে পাচার হওয়া অর্থ পুনরুদ্ধারের বিষয়টিও। পরিশাসন বলে না, ফেরত পাঠানোটা জটিল, এটা জাতিসংঘের মাধ্যমে করতে হবে ইত্যাদি অনেক কিছু বলে। কিন্তু আমাদের সবসময় প্রশ্ন থাকে যে টাকাটা তো গেল খুব সহজে, বাড়িঘরও কিনে ফেললো, সেটা কেমন করে হয়? কারণ একটা টাইম তো নিশ্চয়ই আছে তাদের একটা বাড়িঘর কেনার, যে কোত্থেকে টাকাটা এসেছে। তো সহজে যদি যেতে পারে তাহলে সহজে ফেরতটা আসবে না কেন, এটা প্রশ্ন থাকবেই। তো সেই জায়গায় যদি একটা পরিবর্তন আনতে পারে এই বন্ধুত্বের মাধ্যমে। অধিবেশনের সাইডলাইনে রোহিঙ্গা সংকট এবং সমাধান নিয়ে আলোচনা হলেও পুনরায় তা থাকতে পারে প্রধান উপদেষ্টার ভাষণেও। 7 বছর হয়ে গেল একজন রোহিঙ্গাও মিয়ানমারে ফেরত যায়নি, এই কথাটা তিনি সাইডলাইনে কনফারেন্সে বলেছেন। কিন্তু সেটার যে ফোকাসটা, আর জাতিসংঘের জেনারেল অ্যাসেম্বলিতে উনি যে বক্তব্য দেবেন বাংলাদেশের সরকার প্রধান হিসেবে, সেটার বক্তব্য কিন্তু আলাদা। সুতরাং আমরা আশা করি যে মূল বক্তব্যটা যিনি প্রস্তাবনা দিয়েছেন, সেই 3টার যে মূল প্রস্তাবনা, 1 নম্বর প্রস্তাবনা সেটা উনি ওনার ভাষণে তুলে ধরবেন বলে আমরা আশা করি। এছাড়াও গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের তরুণরা যে পরিবর্তনে ভূমিকা রেখেছে, প্রধান উপদেষ্টা বিশ্ব দরবারে সে বিষয়টিকেও তুলে ধরবেন, এমনটা মনে করছেন বিশ্লেষকরা। বাংলাদেশের বর্তমান অবস্থা এবং গণ অভ্যুত্থানের প্রেক্ষাপট এবং এই গণ অভ্যুত্থানে ছাত্র জনতার যে বিরোচিত যে ভূমিকা, সেটাকে তিনি তুলে ধরবেন। নাহিদ সিরাজি নিম্মি, 21 টেলিভিশন, ঢাকা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। আর আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রসিকিউটরের সঙ্গে বৈঠকে উঠে আসে জুলাই আগস্ট গণহত্যার বিষয় এবং মামলা দায়েরের পদ্ধতি প্রসঙ্গ। এছাড়া ইউরোপীয় কমিশন প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাতে দুর্নীতি রোধ ও প্রয়োজনীয় সংস্কারের বিষয়ে আলোচনা হয়। আফসানা নীলার ডেস্ক রিপোর্ট। নিউ ইয়র্কের স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুর 2টায় জাতিসংঘের সাধারণ অধিবেশনের সাইডলাইনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। এ সময় ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করায় অভিনন্দন জানান অ্যান্টনিও গুতেরেস। জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার ফিলিপ্পো গ্রান্ডির সঙ্গেও আলোচনায় বসেন প্রধান উপদেষ্টা। আলোচনায় রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের প্রতি পূর্ণ সমর্থনের গুরুত্ব ও জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অংশগ্রহণের প্রতিশ্রুতির বিষয়টি উঠে আসে।
এদিন প্রধান উপদেষ্টার সাথে দেখা করেন HSBCর গ্লোবাল সিইও নোয়েল কুইন। এ সময় বাংলাদেশে জ্বালানি, বাণিজ্য, অর্থায়ন এবং স্টার্ট আপে ব্যাংকের বর্ধিত সম্পৃক্ততা নিয়ে আলোচনা হয়। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডের লেইনের সাথে সাক্ষাতে বাংলাদেশে দুর্নীতির বিরুদ্ধে লড়াই, নবায়নযোগ্য জ্বালানি খাত ও প্রয়োজনীয় সংস্কারের বিষয়ে আলোচনা করেন ডক্টর ইউনূস। আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির প্রসিকিউটর করিম আহমেদ খানের সঙ্গে বৈঠকে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে মামলা নিয়ে আলোচনা হয়। এছাড়া বাংলাদেশে গত জুলাই-আগস্ট মাসের যে গণহত্যার ঘটনা ঘটেছে সেসব ঘটনায় অপরাধীদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলা করার উপায় ও পদ্ধতি নিয়ে আলোচনা হয়। এদিন নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী ডিক শুফ, মার্কিন যুক্তরাষ্ট্রের সিনিয়র সিনেটর ডিক ডারবিন সহ বেশ কয়েকজন কূটনীতিকদের সাথে সাক্ষাৎ হয় প্রধান উপদেষ্টার। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। বাংলাদেশের নতুন যাত্রায় যুক্তরাষ্ট্রে ব্যবসায়ীদের পাশে চান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নিউ ইয়র্কে ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিলের আয়োজনে ডক্টর ইউনূস বলেন, হাজার হাজার কোটি টাকার লুটপাট আর দুর্নীতি করে দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে গত ফ্যাসিস্ট সরকার। সেখান থেকে ঘুরে দাঁড়িয়েছে আজকের বাংলাদেশ। আরও জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের সাইডলাইনে নিউ ইয়র্কের একটি হোটেলে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, দেশের বিনিয়োগ পরিবেশ কিভাবে আরও উন্নত করা যায় সে বিষয়ে সকলে মিলে ঠিক করতে হবে। বাংলাদেশের নতুন যাত্রায় যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের পাশে চান প্রধান উপদেষ্টা। বাংলাদেশে ব্যবসার পাশাপাশি যুক্তরাষ্ট্রের ব্যবসার বিকাশে সহায়তার জন্য সবকিছু করার প্রতিশ্রুতি দেন প্রধান উপদেষ্টা। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বকে সাধুবাদ জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। বৃহস্পতিবার জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনের সাইডলাইন বৈঠকে অভিন্ন স্বার্থে অর্থনৈতিক ও রাজনৈতিক সম্পর্ক আরও গভীর করতে আগ্রহের কথা জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। এছাড়া বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ পুনরুদ্ধারে আলোচনাও হয় বৈঠকে। প্রণব চক্রবর্তীর আরও একটি রিপোর্টে বিস্তারিত। নিউ ইয়র্কে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। এ সময় অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেয়ায় ডক্টর ইউনূসের প্রশংসা করেন তিনি। প্রায় আধ ঘণ্টার বৈঠকে বাংলাদেশে কোন প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছে সেই পরিস্থিতির পাশাপাশি বাংলাদেশ সংস্কারের প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রের সহযোগিতা চান ডক্টর ইউনূস। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়া এবং অভিন্ন স্বার্থে দীর্ঘমেয়াদী অর্থনৈতিক রাজনৈতিক সম্পৃক্ততাকে আরও গভীর করার আগ্রহ প্রকাশ করেন। এছাড়া বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতারও আশ্বাস দেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। বৈঠকে অর্থনৈতিক সহযোগিতা, রোহিঙ্গা সংকট, সন্ত্রাস দমন, শ্রম বিষয়ক সংকট ও পাচার হওয়া অর্থ পুনরুদ্ধার সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন ব্লিংকেন ও ডক্টর ইউনূস। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। উদ্বোধনের 1 বছর পরও যাত্রী সেবার প্রস্তুতি নিতে পারেনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বলছে, বিভিন্ন সংকট মোকাবেলা করে টার্মিনালটি চালু করতে প্রয়োজন অন্তত আরও 6 মাস। আর নির্মাণ কাজ শেষ না করে এর উদ্বোধন করা যাত্রীদের সাথে প্রতারণার শামিল বলে মনে করছেন অনেকে। মানিক শিকদারের রিপোর্ট। বাংলাদেশের প্রধান গেটওয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। নির্বাচনকে সামনে রেখে তড়িঘড়ি করে 2023 সালের 7 অক্টোবর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধন করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অথচ তখনও কাজের বাকি ছিল অনেকটাই। পরে জানানো হয় টার্মিনালের নির্মাণ কাজ সম্পন্ন হবে 2024 এপ্রিলের মধ্যে। তবে বাস্তবতা হলো 1 বছর পার হলেও এখনো অনিশ্চিত যাত্রী সেবার কাজ। এতে ক্ষুব্ধ যাত্রীরা। উদ্বোধনের প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন তাদের। আমি শুনছি এটা নাকি উদ্বোধন হয়ে গেছে, জানি না এখন পর্যন্ত মানে কেন এটা চালু হইতেছে না। এটা তাড়াহুড়ার মাধ্যমে আগের বিগত সরকার করতে চেষ্টা করছে, মানুষকে দেখাইতে চাইতেছে যে আমরা করে ফেলছি, বাট আসলে না, কিছুই না। উদ্বোধন করার পরে বাইরের দেশে যেরকম মনে করেন যে সিস্টেম
বিভিন্ন রকম সিস্টেম, ওই সিস্টেম করে যদি এটা চালু করতে পারে তাহলে এইদিকে এটা না হলেও চলবে। বেসামরিক বিমানবন্দর কর্তৃপক্ষ বেবিচক বলছে চলতি বছরের অক্টোবরে এটি চালুর সিদ্ধান্ত থাকলেও সম্ভব হচ্ছে না। টার্মিনাল আসলে যে উদ্বোধন করা হয়েছে সেই উদ্বোধনটা আসলে কার্যকরী কোনো উদ্বোধন ছিল না। মার্চে শেষ হওয়ার কথা হয়নি, অক্টোবরে শেষ হওয়ার কথা। অক্টোবরে ওনারা বলছে ফিজিক্যালি যে কাজটা হয়েছে ফিজিক্যাল পার্টটা হয়তো হয়ে যাবে, বাট সব কিছু হবে না। অবকাঠামো নির্মাণের কাজ সম্পন্ন প্রায় শতভাগ, তবে বাকি রয়ে গেছে বিভিন্ন যন্ত্রাংশ স্থাপন, সেই সাথে দক্ষ জনবল সংকট। যখন এই যে সামগ্রিকভাবে ইনফ্রাস্ট্রাকচার এবং সমস্ত ইকুইপমেন্টসগুলো ইন্টিগ্রেটেড হয়ে যাবে, ফাংশনস করবে, তখন কিন্তু ওরার টিমের কাজ শুরু হবে। তারা অপারেশনাল জিনিসটা রেডি করবে, তারপরে ট্রেনিং করবে, এয়ারপোর্ট ট্রান্সপোর্ট হ্যান্ড ওভার করবে। সো পুরো প্রসেসটা কিন্তু একটুখানি সময় লাগবে, কারণ এখনও দেখেন আমরা যারা এয়ারপোর্ট অপারেশন করবে থার্ড টার্মিনাল, তাদের সাথে আমরা চুক্তি করতে পারিনি এখন পর্যন্ত। টার্মিনালটি অপারেশন, রক্ষণাবেক্ষণ এবং নিরাপত্তার জন্য প্রয়োজন ৫,০০০ দক্ষ কর্মীর। ২১,৩০০ কোটি টাকার এ প্রকল্পের কাজ শুরু হয় ২০১৯ সালের ২৮ ডিসেম্বর। মানিক শিকদার, ২১ টেলিভিশন, ঢাকা। সংবাদ এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। সিডিএতে সাবেক চেয়ারম্যান আব্দুস সালামের হরিলুট, হাসিনা সরকারে এমপি মন্ত্রীদের শতাধিক প্লট। আবার আমন্ত্রণ ২১ দুপুরের সংবাদে। সপ্তাহের ব্যবধানে ফের বেড়েছে ব্রয়লার মুরগির দাম। সবজির বাজারেও নেই স্বস্তি। ইলিশের দাম সাধারণ নাগালের বাইরে। ১ কেজি ওজনের ইলিশের দাম ১৬ থেকে ১৭০০ টাকা। বিস্তারিত মাহিলা ইসলামের রিপোর্টে। ব্রয়লার মুরগি সাধারণ মানুষের পরিচিত আমিষ, তবে দাম বেড়ে যাওয়ায় এখন তা অনেকটাই নাগালের বাইরে। সপ্তাহের ব্যবধানে ব্রয়লার মুরগির দাম কেজিতে প্রায় ৬০ টাকা বেড়েছে। বিক্রেতারা বলছেন পাইকারি বাজার থেকেই বেশি দামে কিনতে হচ্ছে। গেছের সপ্তাহের তুলনায় এই সপ্তাহ সব মুরগির কেজিতে 210-15 টাকা করে বাড়তেছে। আজকে পাকিস্তানি সোনালী বিক্রি করতেছি 250 থেকে 260 টাকা, ব্রয়লার মুরগি বিক্রি করতেছি 185 থেকে 190 টাকা, দেশি মুরগি বিক্রি করতেছি 520 টাকা। বেড়েছে সব ধরনের সবজির দাম। যেখানে গত সপ্তাহে সব সবজির দর ছিল ৬০ টাকা, আজ সেখানে বিক্রি হচ্ছে ৮০ থেকে ৯০ টাকা। বেড়েছে আদা, রসুন, পেঁয়াজ ও আলুর দামও। খুচরায় ১০ টাকা পর্যন্ত বেশি বিক্রি হচ্ছে। চিচিঙ্গা 50 টাকা, বটবড়ি 80 টাকা 90 টাকা, শসা 80, দুন্দুল 70 টাকা, বেগুন 80 টাকা, ভেন্ডি 60 টাকা, করলা 80 টাকা। লাউ অবশ্য ভালো মানের লাউ কিনতে গেলে একটু বেশি না, এরা 120 টাকা একটা লাউ। বেগুনের দাম যেটা ছিল 100 টাকার মধ্যে এখন এটা 130 টাকা 120 টাকা। সবজির দাম আজকে মার্কেটে এখনো বেশি। এখন তো দেশে বন্যা নাই, ওই জন্য বৃষ্টি নেই, তারপরে দেখবেন যে 80 টাকা 120 টাকা 100 টাকার সবজি। ইলিশের বাজারও উত্তাপ। ১ কেজি ইলিশের দাম হাঁকানো হচ্ছে ১৬০০ থেকে ১৭০০ টাকা পর্যন্ত এবং প্রায় সকল মাছের দাম ৫ টাকা থেকে 10 টাকা বেশি। এখন ইলিশ মাছ বর্তমান চলতেছে 1 কেজিটা ১৭০০-১৮০০, 1 কেজি পেলাস যেটা 200, 300, 400 এগুলো চলতেছে 2000। কাজকি মাছ 400 টাকা কেজি, সাবিলে মাছ 450। এই যে আপনার পোয়া মাছ বেচাছি 450 টাকা কেজি। ইলিশের দিকে একটু তাকাতে ভয় লাগে, ঠিক আছে আপাতত এখন ইলিশটা, তারপর ট্রাই করবো, দেখা যাক কি হয়। ২ দিনের ব্যবধানে বেড়েছে চিনির দামও, ছোলার দামও বাড়তি। চিনি যেমন পরশুদিন আমরা বেশি 120 টাকা আমাদের কিনা ছিল, আমরা 125 টাকা বিক্রি করছি। আমাদের কালকে কিনেছে 125 টাকা 20 পয়সা কিনা, আমরা 130 টাকা। প্রতি কেজি চিনিতে 5 টাকা করে কেজিতে বাইরে গেছে মাত্র 2 দিনকার ব্যবধান। গরু ও খাসির মাংস এবং ডিমের দাম অপরিবর্তিত। মাহিলা ইসলাম, ২১ টেলিভিশন, ঢাকা। প্রভাব খাটিয়ে সিডিএর শতাধিক প্লট হাতিয়ে নিয়েছে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের এমপি, মন্ত্রী, নেতারা। অনিয়মকে নিয়ম বানিয়ে নিজের আত্মীয় স্বজন, ব্যক্তিগত কর্মকর্তা, কর্মচারীদের নামেও প্লট বাগিয়ে নেন রাজনৈতিক বিবেচনায় নিয়োগ পাওয়া সিডিএর সাবেক চেয়ারম্যান আব্দুস সালাম। চট্টগ্রাম থেকে সিডিএর অনিয়ম, দুর্নীতি আর প্লট কেলেঙ্কারি নিয়ে বিস্তারিত জানাচ্ছেন হাসান ফেরদৌস, আর ক্যামেরায় ছিলেন বিপ্লব মজুমদার।
2004 সালে নগরীর কুয়াইশ ও চাঁদগাঁও মৌজায় 170 একর জমিতে গড়ে তোলা হয় অনন্যা আবাসিক এলাকা নামে নতুন আবাসন প্রকল্প। প্রকল্পের নকশা ও লেআউট অনুযায়ী 2008 সালের জুলাইতে 1733টি প্লট বরাদ্দ দেওয়া হয় লটারির মাধ্যমে। আওয়ামী লীগ ক্ষমতা আসার পর রাজনৈতিক বিবেচনায় দলের নগর শাখার কোষাধ্যক্ষ আব্দুস সালামকে নিয়োগ দেওয়া হয় সিডিএ চেয়ারম্যান হিসেবে। এরপরেই শুরু হয় অনন্যা আবাসিক এলাকায় সরকারি জমির হরিলুট। সিডিএর প্লট হরিলুটে বিভিন্ন আবাসিক এলাকার লেআউট ও নকশায় আনা হয় পরিবর্তন, ভরাট করা হয় পুকুরসহ খেলার মাঠ। সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি ও সিডিএ চেয়ারম্যান আব্দুস সালামের মালিকানায় আবাসিক এলাকায় গড়ে তোলা হয় বাণিজ্যিক হাসপাতাল। লেআউট পরিবর্তন করে ওয়ার নিজাম রোড আবাসিক এলাকায় সিডিএ চেয়ারম্যান নিজেই গড়ে তোলেন বাণিজ্যিক ভবন। সিডিএ আসলে কিছু করতে পারবে না কিংবা সিডিএকে ম্যানেজ করা যাবে, এই ধারণা থেকেই কেউ কিন্তু আইন অনুযায়ী ভবনগুলো নির্মাণ করছে না। এদিকে সিডিএর 384তম বোর্ড সভায় জ্যেষ্ঠতা লঙ্ঘন করে অনুগত কর্মকর্তা কর্মচারীদের নামে বরাদ্দ দেওয়া হয় 50টি প্লট। নীতিমালা তোয়াক্কা না করে 6 বছর আগের জমির মূল্য দেখিয়ে 2013 সালের 9 অক্টোবর সিডিএর 405তম বোর্ড সভায় মন্ত্রী, এমপি, দলের নেতা পাতি নেতাদের দেওয়া হয় 60টি প্লট। আমাদের প্ল্যানটা ছিল যে সেখানে আমরা ওপেন স্পেস করব, এখানে হাঁটবো, মানুষ হাঁটার জায়গাটা হয়তো খেলার মাঠ থাকবে, থাকবে, কিন্তু ওইটা ভরাট করে পুকুর ভরাট করে এখানে কিন্তু প্লট বাণিজ্য করা হয়েছে। যেসব মন্ত্রী এমপিদের নামে প্লট বরাদ্দ দেওয়া হয় তারা হলেন সাবেক মন্ত্রী হাসান মাহমুদ, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, দিলীপ বড়ুয়া, ডাক্তার আফসারুল আমিন, আনিসুল ইসলাম মাহমুদ, দীপঙ্কর তালুকদার, নুরুল ইসলাম বিএসসি, সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, বীর বাহাদুর ঐশী সিং, সাবেক হুইপ শামসুল হক চৌধুরী, সাবেক এমপি ফজলে করিম চৌধুরী, এবিএম আবুল কাশেম, এমপি লতিফ, মাইনুদ্দিন খান বাদল, জামনারা বেগম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য একে আজাদ চৌধুরী, আওয়ামী লীগ নেতা মাহাতাবউদ্দিন চৌধুরী, মুসলিম উদ্দিন আহমেদ সহ আওয়ামীপন্থী বিভিন্ন পেশাজীবীরা। আরও 2 দফায় সিডিএর বোর্ড সদস্য যুবলীগ নেতা কেবিএম শাহজাহান ও জসিমউদ্দিন শাহ, সিডিএর চেয়ারম্যানের ব্যক্তিগত সহকারী তারেক গনির মা জাকিয়া বেগম, পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠান ওয়েল গ্রুপের জনসংযোগ কর্মকর্তা সেতু বড়ুয়াকে গোপনে প্লট বরাদ্দ দেন রাজনৈতিক বিবেচনায় নিয়োগ পাওয়া সিডিএর সাবেক চেয়ারম্যান আব্দুস সালাম। প্লট কেলেঙ্কারিতে জড়িতদের আইনের আওতায় এনে শাস্তির দাবি নগরবাসীর। হাসান ফেরদৌস, 21 টেলিভিশন, চট্টগ্রাম। পর্যটনে অপার সম্ভাবনার দেশ বাংলাদেশ। স্বাধীনতার 53 বছরে দেশে পর্যটকের সংখ্যা বেড়েছে বহুগুণ। তৈরি হয়েছে নতুন অনেক পর্যটন স্পট। এ খাতকে ঘিরে গড়ে উঠছে অবকাঠামো। তবুও পাশের দেশগুলোর তুলনায় এখনও পিছিয়ে দেশের পর্যটন শিল্প। তবে নতুন বাংলাদেশ বিনির্মাণে এ খাতকে এগিয়ে নিতে চায় সরকার। দর্শক, পবন আহমেদকে সাথে নিয়ে বাকিটা জানাচ্ছেন রাজীব জামান। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত বাংলাদেশে আছে পাহাড় আর সবুজের ঘেরা নয়নভিরাম বিশাল পার্বত্য অঞ্চল, যেখানে মেঘের পরশ মেলে, কানে বাজে ঝর্ণার গান। ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন জাতিসংঘ স্বীকৃত বিশ্ব ঐতিহ্য। সবুজ শ্যামলে রয়্যাল বেঙ্গল টাইগার সহ নানা জীববৈচিত্র্যের বিপুল সমাহার। বঙ্গোপসাগরের বুকে জেগে ওঠা প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন তো প্রকৃতির এক অনন্য উপহার। সাগরকন্যা, কুয়াকাটা, সিলেটের জাফলং, রাতারগুল সৌন্দর্যই বা কম কিসে। এক কথায় নৈসর্গিক সব সৌন্দর্যই ধারণ করছে বাংলাদেশ। কিন্তু স্বাধীনতার 53 বছরেও প্রত্যাশিত বিকাশ ঘটেনি পর্যটন শিল্পের। এই সরকার নানাভাবে অনেক কিছু সংস্কার করছে, দ্রুত সংস্কার করছে, আর থ্যাঙ্কস টু দ্য গভর্নমেন্ট। কিন্তু সামহাউ ট্যুরিজমের পরে কিন্তু এখনো সরকার তেমন বেশি নজর দেয় নাই। এই সরকার যদি একটু ভালোভাবে ধরে আগামী 5-7 বছরের মধ্যে গার্মেন্টস শিল্পের চেয়েও বেশি ইনকাম এই সেক্টর থেকে হবে, এটা আমরা নিশ্চিত। দেশের প্রায় 2000 স্পটে বছরে দেশি বিদেশি প্রায় 1 কোটি পর্যটক আসেন। দেশের মোট জিডিপিতে এ খাতের অংশীদারিত্ব প্রায় 4%। কর্মসংস্থানে পর্যটনের অবদান প্রায় 2%। ভারতের জিডিপিতে পর্যটনের অবদান প্রায় 6%, নেপালের 8%, শ্রীলঙ্কার 13% এবং ভুটানে 15%।
অর্থনীতির টেকসই উন্নয়নে পর্যটনের গুরুত্ব অপরিসীম এবং এই সম্ভাবনা কাজে লাগাতে চায় সরকার। আপনি জানেন যে অর্থনৈতিক, সামাজিক, ধর্মীয় সব কিছুতেই কিন্তু পর্যটন একটা ব্যাপক ভূমিকা পালন করে থাকে এবং পর্যটনের এই ভূমিকাটা হচ্ছে একেবারে ডাইরেক্ট। আপনি যখন নিরাপদ শান্তিপূর্ণ পর্যটনকে আপনি তৈরি করতে পারবেন ওই রকম একটা এনভায়রনমেন্ট, সেখানে কিন্তু আপনার এই অর্থনৈতিক বিষয়টাও আপনার চলে আসবে। অর্থনীতিতে যেমন কন্ট্রিবিউট করতে পারবে তেমন করে একইভাবে আপনার পাশাপাশি কর্মসংস্থান তৈরি করতে। পর্যটন শিল্পের বিকাশে নানা পরিকল্পনার কথা জানালেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব। বাংলাদেশ কিন্তু পর্যটনের একটা অপার একটা প্রাকৃতিক সৌন্দর্য বলেন, একটা পর্যটন গন্তব্য, একটা হাব, পর্যটনের উপরে একটা মাস্টার প্ল্যান, এটা চূড়ান্তকরণের প্রক্রিয়ায় আছে। এই চূড়ান্তকরণ প্রক্রিয়াটা যখন হবে, এটার উপরে একটা অ্যাকশন প্ল্যান করে যখন বিনিয়োগ ওইটাতে করা হবে, অবশ্যই এটা ডেফিনেটলি অগ্রযাত্রার মধ্যে এটা একটা ভালো ভূমিকা রাখবে। নতুন বাংলাদেশ বিনির্মাণে পর্যটন শিল্পের দ্রুত বিকাশ দেখতে চান সংশ্লিষ্টরা। রাসিব জামান, 21 টেলিভিশন, ঢাকা। আবার আমন্ত্রণ 21 দুপুরের সংবাদে। বাণিজ্য সংবাদ। তৈরি পোশাক শিল্পের পরিচিত ব্র্যান্ড জ্যাকের নতুন পণ্য দেশে বাজারজাত শুরু হয়েছে। এই উপলক্ষে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিকেএমই এর সভাপতি ফজলে শামীম আহসান, সিনিয়র সহসভাপতি আব্দুল্লাহ হিল রাকিব, জ্যাকের ডিরেক্টর ভাইস প্রেসিডেন্ট জিমি সহ অন্যান্যরা। আর এরই সাথে শেষ করছি 21 দুপুরের সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। রাতে জাতিসংঘে ভাষণ দিবেন প্রধান উপদেষ্টা, প্রাধান্য পেতে পারে রাষ্ট্র পুনর্গঠন বলছেন বিশ্লেষকরা। ছাত্র আন্দোলনে গণহত্যা প্রসঙ্গে আইসিসি প্রসিকিউটরের সঙ্গে প্রধান উপদেষ্টার আলোচনা, অন্তর্বর্তী সরকারকে জাতিসংঘের পূর্ণ সমর্থন। এবং শাহজালালের থার্ড টার্মিনাল চালু করতে প্রয়োজন অন্তত 6 মাস, নির্মাণ শেষ না করে উদ্বোধন প্রতারণার শামিল। দর্শক, সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বর আর ভিজিট করুন 21tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদে বিকাল 4টা 55 মিনিটে দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।